প্রিয় দর্শক, আইবিটিভি ইনফো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌরভ ইমাম। এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলি, আমেরিকার রাজনীতি নিয়ে কথা বলি, অর্থনীতি নিয়ে কথা বলি। যেহেতু আর কদিন বাদেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন, বহুল প্রত্যাশিত নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে মানুষের আশা আকাঙ্ক্ষা আবার ফিরবে গণতন্ত্র বাংলাদেশে। কারণ 2008 সালের পর একটি গঠনমূলক নির্বাচন দেখেনি বাংলাদেশের মানুষ। সেই প্রত্যাশা নিয়ে অসংখ্য মানুষ আশায় বসতি বেঁধেছেন। তাই আজ বাংলাদেশের রাজনীতি আর এই আলোচনায় আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি নিউ ইয়র্ক সিটি বিএনপির সাবেক প্রেসিডেন্ট, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ইঞ্জিনিয়ার আব্দুল খালেককে। ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ সৌরভ ইমাম এবং ধন্যবাদ আইবিটিভি ইউএসএ ইনক। ওকে, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, আপনি দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত ছিলেন, জাতীয়তাবাদের রাজনীতির সাথে, ছাত্র রাজনীতির সাথে। আমেরিকা এসেও আপনি বাংলাদেশকে ভুলে যাননি এবং রাজনীতিকে ভুলে যাননি। বাংলাদেশের যে গত 15 বছর আওয়ামী লীগ ছিল, সে সময় আন্দোলন সংগ্রামে আপনারা ছিলেন এই জাতিসংঘের সামনে, ক্যাপিটল হিলের সামনে, নিউ ইয়র্ক সিটিতে ডাইভার্সিটি প্লাজা, আপনার বিভিন্ন আন্দোলন সংগ্রাম আপনাদেরকে দেখেছি। সব কিছু মিলে অনেক দিন পর একটা নির্বাচন হতে যাচ্ছে। কি মনে হচ্ছে, কেমন হবে নির্বাচন? শঙ্কা না আশা, কোনটা, কি বলবেন আপনি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে যে জিনিসটা মানুষ বিলম্বে পায়, অনেক কষ্ট অর্জন করে, অনেক কষ্টে অর্জন করে, সেই জিনিসটার প্রতি প্রত্যেকেরই আলাদা একটা অনুভূতি থাকে এবং সেই প্রাপ্তির আনন্দটা কিন্তু অনেক অনেক, যা ভাষা প্রকাশ করা যাবে না একদম। সো বাংলাদেশে আমরা সবাই জানি যে 2006-এর পরে, 2006-এ যখন বাংলাদেশের গণতন্ত্রের মা, গণতন্ত্রের জননী যাকে বলা হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি যখন পদত্যাগ করলেন, পদত্যাগ করার পরে যখন অবৈধ পন্থায় একটা সরকার আসলো, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার নাম দিয়ে আসলে, ওইটা কোনো তত্ত্বাবধায়ক সরকার ছিল না, এটা ছিল মঈনুদ্দিন ফখরুদ্দিন গঙ্গদের একটা অলিখিত তত্ত্বাবধায়ক সরকার। সো এই সরকার তারপরে যে নির্বাচনটা করেছে, সেই নির্বাচনটাও তারা তাদের মতো করতে চেয়েছে। কারণ তারা যে মাঝখানে যে কয়দিন ক্ষমতায় ছিল, 2.5 বছর থেকে প্রায় 3 বছর, এই সময় তারা যে অপকর্মগুলো করেছে, সে অপকর্মগুলার দায় মুক্তির জন্য তারা গিয়েছিল তখনকার যিনি সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ছিলেন এবং বাংলাদেশে সর্বস্তরের সকল জনতা যাকে আপসহীন দেশনেত্রী উপাধি দিয়েছিলেন, তা ওনার কাছে, বেগম খালেদা জিয়ার কাছে গিয়ে বলল, যদি আপনারা আমাদের যে অপকর্মগুলো যা করেছি, আপনিও জানেন, আমরাও জানি, যদি আমাদেরকে দায় মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন, তাহলে আমরা আপনাদেরকে ক্ষমতায় আনব, ওকে, আপনি মেনে নিন। তো তখন বেগম খালেদা জিয়া শুধু এটুকু বলেছেন যে, আমি তো অন্যায়ের বিরুদ্ধে আপসহীন নেতৃত্বের অধিপতি এবং দেশ জনতার কাছে আমার একটা গ্রহণযোগ্যতা এসে গেছে, আমি আপসহীন দেশ নেত্রী। তো আপনারা কীভাবে চিন্তা করেন যে আমি অন্যায়ের কাছে মাথা নত করবো ক্ষমতার জন্য? আমার কাছে ক্ষমতা বড় নয়, আমার কাছে বড় হলো জনতা, আমি জনতার লোক। এবং বিদেশে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এবং ওনাকে পরবর্তীতে আরও বহু লোভনীয় প্রপোজাল করা হয়েছে, উনি কিন্তু কোনোটাতে ছাড় দেননি। ছাড় না দেওয়ার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন যে তারা পরবর্তী যে নির্বাচনটা মঈনুদ্দিন ফখরুদ্দিন করেছেন, তারা পরবর্তীতে সেই সময়কার সুযোগ সন্ধানী যে নেত্রী ছিল শেখ হাসিনা, এই সুযোগ সন্ধানী নেত্রীর কাছে গিয়েছে, যার পরে তাকে যখন বলল যে আমরা যদি আপনাকে ক্ষমতায় নিই, তাহলে আমাদেরকে কী কী ফ্যাসিলিটি দিবেন আর আমাদের দায় মুক্তির ব্যাপারে আপনার, বললো যে তোমরা ক্ষমতায় আমাকে বসাবে, ক্ষমতার মসনদে, সো তোমরা যা চাও, তোমরা যদি মনে করো যে বাংলার পুতুল নবাবের মতো আমাকেও পুতুল নবাব যার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দিবে, আমার কোনো সমস্যা নেই, আমি তোমাদের সাথে আছি, জাস্ট আমার সাইনবোর্ড প্রয়োজন। অর্থাৎ শেখ হাসিনা চেয়েছে তার ক্ষমতা এবং সেই প্রত্যাশায়, সেই আশ্বাস দিয়ে ক্ষমতা এসেছে। বাট এই যে পরে আমি নির্বাচন নিয়ে কথা বলবো আপনার সাথে, এখন যে নির্বাচনটা হবে কেমন হতে পারে আপনার কাছে, কি মনে হয়? হ্যাঁ, ওই যে বললাম আপনাকে যে যখন সেই নির্বাচন, তারপরে 14 যে নির্বাচনটা হলো একতরফা নির্বাচন, 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, এবং 153 না, আসলে বিএনপি তো তখন ইলেকশন করে নাই, সো যদি সব কটা তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা নিয়ে নিত, এটাকেও আমরা কোনো কিছু বলার ছিল না। কারণ আমরা তো আমাদের যে দাবিটা ছিল যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, সো যখন নির্দলীয় নিরপেক্ষ এই কথাটাতে তারা আসে নাই, তারপরে তো সেখানে 153 জন নাকি 300 জনে 300 জন, ওটার ক্যালকুলেশন করে লাভ নেই, তাদের যা করা তা তারা করেছে।
অর্থাৎ ক্ষমতাটাকে জাস্ট আনুষ্ঠানিকভাবে আরও 5 বছরের জন্য যে একটা ম্যান্ডেট প্রয়োজন, জাস্ট লিখিত আকারে ওই জিনিসটাই তারা নিয়েছে, এক্সটেন্ড করার জন্য। এক্সটেন্ড করেছে, অন্য কিছু না। তারপরে আপনারা বলতেছি, আপনারা দেখেছেন এই যে 18তে যে রাতের নির্বাচন, দিনের ভোট রাতে হয়ে গেছে। তারপরে আমরা 24-এও দেখেছি, 23-এ 24-এ ডামি নির্বাচন, ডাবি নির্বাচন জিডিআরই, যে প্রতিপক্ষকে আওয়ামী লীগের দলীয় বা স্বতন্ত্র প্রার্থী, আর প্রার্থীকে আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী। সো আমরা তো দেখলামই। তো এইসব কিছু করে, অর্থাৎ শেখ হাসিনার কাছে জনতা কোনোদিন গ্রহণযোগ্য ছিল না, জনতার প্রয়োজনীয়তা তার কাছে কোনোদিন দরকার হয়নি। তার কাছে দরকার হয়েছে ক্ষমতা, যেটা তার বাবারও এই লিপসাটা ছিল। তার বাবা ক্ষমতার জন্য জাসদ ছাত্রলীগের সেই সময়ে এবং জাসদ আওয়ামী লীগের সেই সময় প্রায় 35,000 নেতা কর্মীকে অবাধে খুন করেছেন। এবং সেই সময়ে তখন আপনারা জানেন সর্বহারা পার্টির লিডার যিনি ছিলেন সিরাজ শিকদার, তাকে হত্যা করে সংসদে দাঁড়িয়ে উচ্চকণ্ঠে বলেছিল, আজ কোথায় তোমাদের সিরাজ শিকদার। এবং নিজে ইন্ডিয়ার ওই যে কি বলে ইন্দিরা গান্ধীর কাছে 3 লক্ষ কম্বল বিক্রি করে আবার সংসদে দাঁড়িয়ে বলতেছে যে 7.5 কোটি বাঙালি 8 কোটি কম্বল আমার গায়েরটা কই, 3 কোটি যে উনি বিক্রি করে ফেলছেন, সেটা কিন্তু উনি আর সংসদে বলেন নাই। সো এরম চোর, ডাকাত, খুনি, এর বাবার যে নেশা ছিল সে সেম নেশাটায় তার মেয়েকে এগিয়ে এনেছে। সো তারা বাপ মেয়ে দুজনে এক মুদ্রার এই পিঠ আর ওই পিঠ ছিল, অন্য কিছু না। ওকে, যে প্রত্যাশার নির্বাচন আপনি বলছেন যে 3টা নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, আপনার মূল কথা হচ্ছে 3টা নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। বহুল প্রত্যাশিত নির্বাচন, মানুষ একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচনে ভোট দিতে পারবে। ওকে, বাট নির্বাচন নিয়ে অনেকের শঙ্কার কথা বলছেন, অনেকে বলছে যে এবার নির্বাচনটা নাও হতে পারে। কেন এমন মনে হচ্ছে আপনার কাছে? আসলে যারা বলতেছে তাদের এজেন্ডা হলো, যারা আসলে মূলত ওই যে 24-এ 5 আগস্টের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে যেসব চোর বাটপারগুলা বাংলাদেশের খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজ, দান্দাবাজ, রাজধানী যারা করেছে, তারা তো আপনি জানেনই শেখ হাসিনার সাথে লেজুর বেঁধে পালিয়ে গিয়েছে। বাট তাদের কিছু দোষত্ব এখনও বাংলাদেশের মাটিতে রয়ে গেছে, তাদের কিছু সমর্থক বাংলাদেশের মাটিতে রয়ে গেছে। তো তারা একটা প্রপাগান্ডা সৃষ্টি করার চেষ্টা করতেছে যে না, এখন নির্বাচন হবে না। তারপরে কখনো কখনো কেউ কেউ বলে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেটা গ্রহণযোগ্য নির্বাচন হবে না। আর আওয়ামী লীগ তো এমন একটা দল, যে দলের বাবা যিনি শেখ মুজিব, উনি এটাকে ব্যান করে দিয়ে গেছে। সো যারা বাপ স্বীকার করে না তারা জারজ। সো আওয়ামী লীগ দলটা আসলে জারজ দলে পরিণত হয়ে গেছে, এটা কোনো ভিত্তি নাই। আর আমরা যে ব্যক্তিকে বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানিয়েছি, অন্তর্বর্তী সরকারের প্রধান যাকে বানিয়েছি, তিনি আমাদের বাংলাদেশের ক্ষমতার জন্য লিপসু না। কারণ ওনার ভ্যালু হলো আন্তর্জাতিক পর্যায়ে। উনি চাইলে আন্তর্জাতিক পর্যায়ে অনেক কিছু হতে পারতেন, যারা বাংলাদেশকে কন্ট্রোল করবে, বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে। সো এরকম একজন অভিজ্ঞ, দক্ষ এবং সুনামের অধিপতি ওই ব্যক্তির আসলে এখানে কোনো লোভ লালসা নেই। তার কাছে আছে কি একটাই, যে যেহেতু জনগণ আমাকে এনে জোর করে, ওনার অনিচ্ছা শর্ত আপনারা জানেন যে যখন 5 আগস্ট বিপ্লব হয়ে গেল, সরকার পালিয়ে গেল, কিন্তু উনি সাথে সাথে কিন্তু যাই বসেন নাই। এই যে মাঝখানে যে 3 দিন উনি সময় নিয়েছেন, জনতাকে বুঝতে দিয়েছেন যে তোমরা যদি অল্টারনেট পাও তাহলে তোমরা আমার বিকল্প বেছে নাও। বাট ছাত্র জনতা সেদিন ওনার পিছনে লেগেছিল, কারণ ছাত্র জনতা আসলে খাঁটি সোনা যেটা, এটা যে কেউ চিনি। সো সেদিন আমাদের বাংলাদেশি ভাই ও বোনেরা, ছাত্র জনতা সবাই খাঁটি সোনারাই চিনেছে এবং তাকে নিয়ে ক্ষমতায় বসিয়েছেন। আমরা আপনাকে বলতে চান যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের সবকিছু, যেটা আমি বলছিলাম আপনার কাছে প্রশ্ন, যে অনেকে ষড়যন্ত্রের কথা বলছে, এটা একটা ষড়যন্ত্র। আপনার কাছে আমার যেটা জানতে চাওয়া সেটা হচ্ছে একটা গঠনমূলক গ্রহণযোগ্য নির্বাচন হবে। হ্যাঁ, আমি ওই কথাই আসতেছি। তো আজকে ডক্টর ইউনূস সাহেব, উনি যেহেতু আপনাকে বললাম যে ওয়ার্ল্ডের হাতে গোনা যদি 3 জন বা 4 জন লোকের নাম নিই, সেখানে ডক্টর ইউনূস ওয়ান অফ দা রাইট। তো বিশ্বজুড়ে ওনার পরিচিত রয়েছে। ওনার সম্মান রক্ষার্থেই উনি বাংলাদেশে যে নির্বাচনটাকে যদি কোনোভাবে কেউ বিতর্কিত করে ফেলে, তাহলে এটার সাথে ওনার যে সুনাম সুখ্যাতি আছে ওটার সাথে জড়িয়ে যাবে। যার কারণে উনি 100 in 100 বলতে পারেন, যে 100-এ যা 200 বলতে পারেন, যে উনি চেষ্টা করতেছেন যে সর্বজন গ্রহণযোগ্য এবং সুশৃঙ্খল একটি নির্বাচন দেশ ও জাতিকে উপহার দেওয়ার জন্য। এবং সেই লক্ষ্যে উনি কিন্তু ওনার প্রশাসন
প্রশাসনিক দপ্তর হইতে শুরু করে নির্বাচন কমিশন পর্যন্ত সবাইকে ওইভাবে সাজিয়েছেন এবং যেখানে যেই এই কর্মকর্তা বা কর্মচারী এদিক ওদিক করতে চেষ্টা করতেছে সেখানে কিন্তু উনি মনিটরিং করার ব্যবস্থা করেছেন এবং করতেছেন। সো আমরা নির্দ্বিধায় ধরে নিতে পারি যে বাংলাদেশের নির্বাচনটা যদি নাকি কোনো রকম দুর্নীতিগ্রস্ত হয় অথবা নির্বাচনটা কোনো কারণে পোস্টপন্ড হয় অথবা যদি নির্বাচনটা সর্বজন গ্রহণযোগ্য না হয় তাহলে আমরা বাংলাদেশিরা যতটুকু ক্ষতিগ্রস্ত হব তার থেকে অনেক অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবেন ব্যক্তিগতভাবে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। দিন So, শেষে দিন শেষে আমরা চাই যে একটা ভালো নির্বাচন হোক, গ্রহণযোগ্য নির্বাচন, ওনার সুনামের জন্য, দেশের জন্য, এটা আমাদের প্রত্যেকটা মানুষের প্রত্যাশা। আচ্ছা, একটু ভিন্ন প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে যে যেহেতু আপনি জাতীয়তাবাদের রাজনীতির সাথে জড়িত রয়েছেন, দলের বর্তমান প্রধান হচ্ছে তারেক রহমান। তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার অনেকভাবে প্রচারণা প্রপাগান্ডা চালিয়েছিল, মানুষের তার নিউজ পর্যন্ত প্রচার করতে দিত না। অবশেষে তিনি এসছেন 17 বছর পরে এবং অনেক ভালোবাসা নিয়ে, অনেক জনপ্রিয়তা নিয়ে। আপনার কি মনে হয় যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে, তার যে সুনাম, মা এবং বাবার যে সুনামটা ধরে রাখতে পারবে যদি নির্বাচিত হয় বিএনপি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে যখন তারেক জিয়াকে দেশ থেকে তখনকার সময়ে যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তাকে দেশ থেকে বের করে দিয়েছিল, তখন জামাতের সেই সময় যিনি আমির ছিলেন ওনার বক্তব্য মাওলানা মতিউর রহমান নিজামী একটা বক্তব্য দিয়েছিলেন ওনার ফাঁসির পূর্বে। বলেছিল যে যার শরীরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত আছে ওই ছেলে কখনোই চুরি, বাটপারি, তারপরে ব্যাংক লুট, মানি লন্ডারিং এগুলোর সাথে অর্থাৎ কোনো রকম কোনো অপকর্মের সাথে জড়িত ছিল বা হবে এটা আমরা বিশ্বাস করি না। তো দীর্ঘদিন শেখ হাসিনা তালবাহানা করে যে 17টি বছর ক্ষমতা ছিলেন, আপনি দেখেছেন বাংলাদেশের তার নিয়ন্ত্রিত প্রশাসন ছিল, তার নিয়ন্ত্রিত সব কিছু ছিল। এত কিছু রেখে থাকার পরেও 17টি বছরে একটি দোষও তারেক রহমানকে দোষী সাব্যস্ত করতে পারেননি এবং বিশ্বের এমন কোনো জায়গা পান নাই যে এইখানে তারেক রহমানের নামে একটা অ্যাকাউন্ট আছে এবং সেই অ্যাকাউন্টে $2 জমা আছে। সো আমরা কিন্তু তারেক রহমানকে দেখতেছি যে সুযোগ্য পিতার সুযোগ্য সন্তান, এটা উনি কিন্তু এই 17 বছরে প্রমাণ করেছেন। আর প্রমাণ করার কারণে আওয়ামী লীগ যেভাবে 17 বছর প্রপাগান্ডা করেছিল আর বাস্তবে মানুষ যা দেখেছে, দেখার কারণে মানুষ 100% অবশ্যই হয়ে গিয়েছে যে শেখ হাসিনা ব্যক্তি জিজ্ঞাসার কারণে, শুধু ক্ষমতার কারণে তারেক রহমানকে নিয়ে, খালেদা জিয়াকে নিয়ে, জিয়া রহমানকে নিয়ে তথা জিয়া পরিবারকে নিয়ে নানান রকম বিরূপ প্রচারণা চালাচ্ছেন, বিরূপ প্রপাগান্ডা চালাচ্ছেন। আসলে ওটার সাথে তারেক রহমান বা তাদের পরিবার জড়িত না। আর এই জন্যে ওনাকে যখন উনি দেশে গেলেন তখন যে একটা বিরল সম্মান, সেটা কিন্তু কারো থেকে উনি চাইয়ে নেননি, জনতা নিজে থেকেই দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন এবং জনগণ বিশ্বাসও করে যে জিয়া রহমান কিন্তু আজকে তারেক রহমান যে বয়সে উপনীত হয়েছেন, জিয়া রহমান যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসছিলেন সে সময় যে জিয়া রহমান কিন্তু ওই বয়সে ছিলেন না, আরো অনেক ইয়াং বয়সে ছিলেন। সো এই ইয়াং বয়সের জিয়া রহমান নেতৃত্বে আসার পর এবং অল্প কয়েকদিন, ধরেন আনুমানিক প্রায় 3 বছর ক্ষমতায় ছিলেন, এই 3 বছরের মধ্যে উনি দেশের যে আমূল পরিবর্তন ঘটিয়ে দিয়ে গেছেন, যে উন্নয়নের বিপ্লব, উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছিলেন, সেই উন্নয়নের জোয়ার। আর তারেক রহমান তো যেহেতু মায়ের সাথে, মা যখন ক্ষমতায় ছিলেন তখনও দেখেছেন মা কীভাবে দেশ রাষ্ট্র পরিচালনা করেছেন, বাবা যখন সরকার প্রধান ছিলেন, দেশ প্রধান ছিলেন, তখন বাবাকেও দেখেছেন বাবা কীভাবে দেশ পরিচালনা করেছেন। এবং দীর্ঘদিন যখন দেশ থেকে ওনাকে বের করে দেওয়া হয়েছে, উনি ইউরোপীয় ইউনিয়নের একটি দেশ যুক্তরাজ্যে যখন অবস্থান করেছেন লন্ডনে, সেখানে থাকাকালীন সময়ে ওইখানকার যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, প্রধানমন্ত্রী ছিলেন, সে কিন্তু তারেক রহমানকে অত্যন্ত আদরে স্নেহে দেখেছেন, যার কারণে তাদের পাশাপাশি থেকে ওইখানে দেশটা কিভাবে তারা পরিচালনা করতেছেন সে অভিজ্ঞতাও উনি নিয়েছেন। নেওয়ার পরে আপনি দেখেন যে 17 বছর আগে যে তারেক রহমান আর আজকে বাংলাদেশে যে তারেক রহমান প্রত্যাবর্তন করেছে, সে তারেক রহমান আকাশ পাতাল ব্যবধান। আজকে তারেক রহমান কিন্তু প্রতিটি কথার শুরুতেই বলে সবার আগে বাংলাদেশ। প্রথম কথাটা হলো সবার আগে বাংলাদেশ। উনি একবারও বলেন নাই সবার আগে বাংলাদেশ জাতীয় দল অথবা সবার আগে জিয়া পরিবার অথবা সবার আগে তারেক রহমান, নো। এবং একটি অনুষ্ঠানে ওনাকে স্যার সম্বোধন করেছে, আপনারা দেখেছেন। উনি বলেছে আপনারা যদি আমাকে স্যার না বলে ভাইয়া বলে সম্বোধন করেন, মানে পরিবারের লোক হিসেবে সম্বোধন করেন। আমরা বলতে পারি খালেক ভাই যে
পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমানে 17 বছর পর তারেক রহমান আগের তুলনায় অনেক বেশি চেঞ্জ, এবং আপনি বলতে চাচ্ছেন যে যদি তার হাতে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়, যদি বিএনপি বিজয়ী হয়, তিনি যদি প্রধানমন্ত্রী হন, তার হাতে দেশ ভালো থাকবে। ওকে। অবশ্যই অবশ্যই। যদি নাকি আপনারা বলতেছি তারেক রহমান যদি রাষ্ট্রীয় ক্ষমতা অর্থাৎ 12 তারিখ যে নির্বাচন, সেই নির্বাচনে আপনি দেখেছেন মনে হয় বাংলা ভিশনে আমি একটা রিপোর্ট দেখেছি গতকালকে, যে বর্তমান বাংলাদেশের যে জনমত জরিপ, সেই জনমত জরিপে 70% জনমতে বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষে, আর 19 দশমিক সামথিং হলো জামাতের পক্ষে, বাকিটি অন্যান্য দলের। তো সেই ক্ষেত্রে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করতে যাচ্ছে। ওকে। আর বিএনপি যদি সরকার গঠন করে, তাহলে আপনি কে অবশ্যই করতে পারি যে বাংলাদেশে গণতন্ত্র যেমনই নিরাপদ হবে, তেমনই আপনার আমার জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে, এবং আমাদের যে চাহিদা জীবিকা, ওই জীবিকার মান উন্নয়ন হবে, এবং মানুষের কর্মসংস্থানের ক্ষেত্রে উনি যুগান্তকারী ভূমিকা নেবেন। অনেক ধন্যবাদ আপনাকে। এবার একটু অন্য প্রসঙ্গ আছে, আপনার জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর কথা বলেছেন। ওই সময় এর আগে 2008 সালে 2001 সালে যে নির্বাচন হয়েছিল, জামায়াত এবং বিএনপি অ্যালায়েন্স ছিল, তারা সংঘবদ্ধভাবে আওয়ামী লীগকে হারিয়ে ক্ষমতায় গিয়েছে। অর্থাৎ জামায়াতের সাথে বিএনপি একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ নেই। জামায়াতের সাথে একটা আওয়ামী লীগ বিএনপি যেমন দূরত্ব ছিল, ঠিক সেম ওয়েতে জামায়াত এবং বিএনপির একটা দূরত্ব হচ্ছে, আমরা দৃশ্যমান, সেটা ভিজিবল। এইটাকে আপনি কিভাবে দেখছেন? জামায়াতের সম্ভাবনাটা কতটুকু? এই দুটো বিষয় বলবেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আসলে দেখা গেছে কি, যে যখন আমার বাড়িতে চোর ঢুকে, তখন কিন্তু আমরা যদি এক ঘরের মধ্যে 2 ভাই থাকি, 3 ভাই থাকি, 4 ভাই থাকি, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কিন্তু ওই চোর ডাকাতকে কিন্তু প্রতিহত করব। অবশ্যই। তো তখন যেহেতু একটা প্যাসিস্ট সরকার ছিল, আপনি জানেন যারা গণতন্ত্রের কবর রচনা করেছে, তার বাবাও কিন্তু বাকশালে কায়েম করেছিল। শেখ হাসিনা বাকশাল, অলিখিত বাকশাল কায়েম করেছিল, বাবা সরাসরি, মেয়ে ইনডাইরেক্ট ছিল। তো তাদেরকে, ওই চোরদেরকে বিতাড়িত করার জন্য বিএনপি জামাত, ওই যে বললাম যে ভাইদের মতে আচরণ সুলভ এক করেছে, এবং তাদেরকে বিতাড়ন করেছে। তো বিতাড়ন করার পরে আপনার ঘরের মধ্যে যখন নাকি আপনি চোর ডাকাত বিতরণ করার পরে আপনার বাবার দিনের যে সম্পদ থাকবে, বা আপনাদের নিজস্ব যে সম্পদ থাকবে, ওই সম্পদের শেয়ার নিয়ে তো দুইজনে এখন চেষ্টা করবেন কে কী কোনটা নেবেন, কে কাকে কতটুকু দিবেন, কি করবেন, ওই সব রাইট। রেষারেষি হয়। সো ওইটা কিন্তু বলতে পারেন যে এটা কিন্তু ওই ফ্যাসিস্টই দেন না। দুইটা দলকে আপনি দেখেন, দুইটা দলে কিন্তু বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ এই শব্দে উচ্চারিত করছে, এবং ফ্যাসিস্টের বিতাড়নের ক্ষেত্রে দুইটি দলেরই ভূমিকা কিন্তু সমধিক। কারণ বিএনপি যেহেতু একটা বড় দল ছিল, তাদের লোকসংখ্যা বেশি ছিল, এই জন্য তাদের বেশি লোক অংশগ্রহণ করেছে। জামাত যেহেতু সংখ্যায় কম ছিল, যার কারণে তারা সরাসরি ওপেনে আসতে পারে নাই। তারা অনেক দেখা গেছে যে আওয়ামী লীগ, সে যে আওয়ামী লীগের ভিতরে ঢুকেও কিন্তু আন্দোলনে ইনডাইরেক্টলি হেল্প করেছেন, অংশগ্রহণ করেছেন। সো আজকে যখন নির্বাচনের ছাড়া, তো যেহেতু এটা গণতন্ত্রের পদ্ধতি, গণতান্ত্রিক ধারায় একটা সরকার গঠিত হতে যাচ্ছে, সেহেতু প্রত্যেকে তার ম্যানিফেস্টো নিয়ে ওইভাবে আগাচ্ছেন। তারপরে বিএনপির মধ্যে যে ভুলগুলো তাদের কাছে মনে হচ্ছে যে এগুলো যথাযথ বিএনপি করতে বলতেছে না, করতে বা করবে না, সেইগুলোকে তারা সামনে আনতে চাচ্ছেন। আবার তাদের মধ্যে যে জিনিসগুলো দুর্বল পয়েন্ট আছে, সেগুলোকে বিএনপি হাইলাইট করার চেষ্টা করবে। আর তাছাড়া যখন মেনি ম্যান মেনি মাইন্ডস, আমি আর আপনি দুইজন একসাথে চলবো, এক ঘরে জন্ম নিয়েছি, বাট আমার মেন্টালিটি আর আপনার মেন্টালিটি কখনো 100 হবে না। জি, অনেক ভালো কথা বলেছেন। জি। এবার একটু অন্য প্রসঙ্গ যাই। বাংলাদেশের অন্যতম বড় দল এখনো আওয়ামী লীগ, যদিও তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, বাট এই প্রথমবারের মতো স্বাধীনতার পরে আওয়ামী লীগ নির্বাচনে যাচ্ছে না। একটু ছোট করে বলবেন, এটাকে কিভাবে দেখছেন আপনি? হ্যাঁ, ধন্যবাদ। আসলে আপনাকে তো বললামে যে আওয়ামী লীগ যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশে মানুষ আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করেছিল, আওয়ামী লীগকে জন্ম দিয়েছিল, তখনকার মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরেকে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ, সোহরাওয়ার্দী সহকারে অর্ধ শতাব্দীর সময় বেশি সময় ধরে। হ্যাঁ, তো তাদের যে স্বপ্নটা ছিল, শেখ মুজিব এসে সেই স্বপ্নটাকে দুলিশ্বাত করে দিয়েছে একমাত্র ক্ষমতার লোভে। তারপরে আবার আওয়ামী লীগ 21 বছর 22 বছর ক্ষমতার বাইরে চলে গেলেন। 21 বছর 22 বছর পর যখন তার মেয়ে আমাদের সাধারণ জনতার কাছে ক্ষমা প্রার্থনা করলেন, তার বাবার ভুল নিয়ে সেই ওপেন ক্ষমা চেয়েছিলেন, এবং তার বাবা যে খুন হয়েছে উনি স্বীকারও করেছেন কেন খুন হয়েছে, তার ভুলের কারণে উনি খুন হয়েছেন। তার কেউ জিজ্ঞাসা করে তাকে হত্যা করেনি, তার ভুলের পরিণতি মাসুল সে দিয়েছেন। তো এইসব বলার পরে জনগণ কিন্তু তার বাবাকে এবং তাকে ক্ষমা করে দিয়েছিল, তাদেরকে আবার ক্ষমতার মস্তদে নিয়েছিল। কিন্তু যাওয়ার পরে দেখা গেল যে ওই যে পুরাতন কাসুন্দি যা তাই।
সো শেখ হাসিনা ওই তার পূর্বরূপে ফিরে গিয়েছে। যার পরে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাংলাদেশে এই যে 5ই আগস্টের যে বিপ্লবটা আপনি দেখেছেন, আপনি যদি বলেন যে আওয়ামী লীগ বাংলাদেশে এখন একটা বড় দল না, যদি ওই বড় দলের ভূমিকা আওয়ামী লীগ থাকতো তাহলে তাদের কাছে কিন্তু এই তাদের আওয়ামী লীগ প্লাস সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব সবই ছিল, তাহলে আন্দোলন কোনোদিন সফল হতো না। ওইখানে কি হয়েছে, আওয়ামী লীগের একমাত্র দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজি, খুনি এই যে লোকগুলো ছিল, এই লোকগুলো ছাড়া সর্বস্তরের আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, সর্বদলীয় মানুষ রাস্তায় নেমেছিল। কারণ তারা সেদিন কিন্তু যে আমি আওয়ামী লীগ করি ওটা বলে নেই, তারা বলছে আমি বাংলাদেশি, দেশ আমার, আমার দেশ, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ওই মন্ত্রে তারা উদ্দীপ্ত হয়েছিল। যার কারণে আজকে শেখ হাসিনা এইভাবে চোরের মতো পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের কোথাও কিন্তু একটি লোককে দেখেছেন যে তা এটা নিয়ে আফসোস করেছে? আমি দেখেছি আওয়ামী লীগ দলীয় যারা মনোভাবাপন্ন ছিলেন তখন আগে, অর্থাৎ আওয়ামী লীগের 15 বছর 17 বছরের এই স্বৈরশাসনের পূর্বে বা চলাকালীন সময়ে তাদের অনেককে দেখেছি শেখ হাসিনা পালিয়ে যাওয়াতে তারা মিষ্টি বিতরণ করতেছেন। এর তো সেই যে আওয়ামী লীগ তাদেরকে ভোট দিয়ে তাকে ক্ষমতা এনেছেন, সে আওয়ামী লীগে তাকে পায়ে ল্যাং মেরে বের করে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। তাহলে কি আমরা বলতে পারি যে ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, যে আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন হচ্ছে বাংলাদেশে এর কোনো প্রভাব পড়বে না, এ নিয়ে মানুষের কোনো আফসোস নেই? থ্যাংক ইউ সো মাচ, একবারে সুন্দর এবং প্রাঞ্জল একটা প্রশ্ন করেছেন। আমি বলতে চাচ্ছি যে একসময় কিন্তু যখন শেখ মুজিব ক্ষমতা ছিল তখন কিন্তু জাসদ ছাত্রলীগের আবির্ভাবটা খুব সিরিয়াস ছিল, এবং সেই সময় যদি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন পেত তাহলে বাংলাদেশের ইতিহাস হয়তো অন্যরকমও লেখা হতো। আজকে সে জাসদ ছাত্রলীগ কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক বর্তমানে বাংলাদেশে যারা খুন, গুম, হত্যা, নৈরাজ্য, চুরি, ধান্দাবাজি, চাঁদাবাজি এবং মানি লন্ডারিং এগুলোর সাথে জড়িত, এদেরকে বাদ দিয়ে বাকি যারা আপ্রোচি শুধু আওয়ামী লীগ করতো, বাট তাদের কোনো অন্য কোনো চরিত্র ছিল না, তারা আওয়ামী লীগকে ভালোবাসছে সেজন্য আওয়ামী লীগ করেছিল, এইরকম লেভেলের যে লোকগুলো আছে এরা সবাই কিন্তু এখন আওয়ামী লীগ থেকে তাদের নাম প্রত্যাহার করে নিয়ে যাচ্ছেন। আপনি বাংলাদেশে যদি আজকে কল দেন দেখবেন যে দলে দলে লোক হয়তো বিএনপিকে অথবা এনসিপিকে অথবা আপনার বলছি গণ অধিকার পরিষদ অথবা জামাত ইসলামী, এইভাবে বিভিন্ন দলে ভোট দিবে, তারা বিভক্ত হয়ে যাচ্ছে। কারণ তারা আমি নিজে দেখেছি যে আওয়ামী লীগের অনেক নেতাই কিন্তু এখন জামাতের দিকে ঝুঁকে পড়ছে। অর্থাৎ হচ্ছে আপনি বলছেন এই নির্বাচনে তাদের কোনো প্রভাব পড়বে না। এবার একটু তারুণ্যের দিকে যাই, যারা 24শে গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তারা কি তাদের আস্থা ধরে রাখতে পেরেছে এবং তারা কি পরবর্তীতে এই নির্বাচনে যে কয়টা আসনে নির্বাচন করতে যাচ্ছে তারা দেশের মানুষের আস্থার প্রতিদান দিতে পারবে বা তাদের প্রতি আস্থা রাখা যায় কিনা? আসলে সেই সময়ে যারা নেতৃত্বে এসেছিলেন ওরা নেতৃত্বের কারিগর ছিলেন না, নেতৃত্বটা কিন্তু আসলে মূলত তাদেরকে সামনে দিয়ে দিয়েছে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, লন্ডনে বসে শহীদ জনাব তারেক রহমান। কারণ উনি বুঝেছেন যে যদি নাকি সেখানে বিএনপিকে সামনে ঠেলে দেওয়া হয় তাহলে কিছুক্ষণ আগে আপনার যেই কথাটা বললাম যে আওয়ামী লীগও কিন্তু শেখ হাসিনাকে লাত্তি মেরে বের করে দেওয়ার জন্য আন্দোলনে জয়েন করেছিল সেদিন। তারপরে জাতীয় পার্টিরও যে এরশাদ তো ছিল না জিএম কাদেরকে লাত্তি মেরে বের করে দিতে হবে, সেই দৃঢ় প্রতিজ্ঞ নিয়ে তারাও কিন্তু আন্দোলনের মাঠে চলে এসেছিল। তো এইটুকু করতে হলে কী করতে হবে, কোনো দলীয় সাইনবোর্ডকে সামনে রাখা যাবে না। এই জিনিসটা কিন্তু সুযোগ্য পিতার সুযোগ্য সন্তান হিসেবে জনাব তারেক রহমান বুঝতে পেরেছিলেন। আর বুঝতে পেরে উনি কী করেছেন, ভার্সিটির বিভিন্ন লেভেলের তরুণ মেধাবী কিছু ছাত্রকে সামনে এগিয়ে দিয়েছেন, আর বিহাইন্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, কৃষক দল সহ সর্বদলীয় অন্যান্য যে সমনাম তখন বিএনপি যে 14 দলীয় জোট ছিল সব জোটকে কিন্তু উনি ইনডাইরেক্ট মেসেজ দিয়ে দিয়েছেন। তারেক রহমান নেতৃত্ব দিয়েছে আপনার বক্তব্য? হ্যাঁ, ওদেরকে দিয়েছে, সামনে এগিয়ে দিয়েছে। আর তাদেরকে সামনে রাখাতে কিন্তু শেখ হাসিনা যদি নাকি বিএনপির সাথে সামনে আসতো তাহলে তার পুলিশ বাহিনী ওপেন গুলি করে আপনি বলতেছি 1400 লোক না 14,000 না দেখতো তো প্রয়োজন পড়লে 14 লাখই মেরে ফেলতো।
কারণ তার কাছে তো ক্ষমতার মস্তটা বড় ছিল। কারণ আর বিএনপিকে সে আন্তর্জাতিকভাবে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে পরিচিতি করার জন্য মার্কিন মূল্যকে মামলা করেছিল, আপনি জানেনই। সো তাদের এজেন্ডা ছিল যে বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন এবং তারা গুন্ডামি, চাঁদাবাজি, ধান্দাবাজি, খুন খারাপি করে, ওইরকম প্রতিষ্ঠিত করার। তো যদি নাকি বিএনপি সামনে থাকতো তাহলে ওইগুলো এজেন্ট করে তাদের ভিতরে তারা ঢুকে নিজেরা গোলাগুলি করতো, করে অনেক মানুষ মেরে ফেলতো, ফেলে আপনার হচ্ছে বিএনপির উপরে দায়ভারটা দিত, যেটা আপনি জানেন বাস পোড়ানো মামলা কিন্তু এইভাবে করেছেন। সেটা বিএনপি নেতৃত্ব দিয়েছে আপনার ভাষায়। তাহলে যারা নেতৃত্বের সামনে ছিল তরুণরা, তরুণরা এখন কেমন করবে? সো যে তরুণগুলোকে সামনে দিয়েছিল তারেক রহমান, সে তরুণদের মধ্যে তারা একটা সময় যাইয়া খুব দ্রুতই তারা তাদের যে পলিটিক্যাল যে স্ট্যান্ডটা, মাত্রাটা কিন্তু সবাই ধরে রাখতে পারেনি। এদের মধ্যে তাদের যে অবস্থানটা, সে অবস্থানটাও বিভিন্ন কারণ তারা ওই ক্ষমতার 5 তারিখের পরে তাদের মধ্যে অনেকেই দেখা গেছে যে অর্থের দিকে ঝুঁকে পড়েছেন। তারা যেভাবে জনতা যেভাবে তাদের উপরে আশা বা ভরসার স্থল চিন্তা করেছিল, তারা সে আশা বা ভরসার স্থলটুকু ধরে রাখেনি। কারণ যদি তাদের প্রত্যেকটা যে কয়জন সমন্বয়ক ছিলেন, এরা প্রত্যেক যদি একটা হাদি হতো, আমি আজকের এই বক্তব্যের শুরুতেই আমাদের শ্রদ্ধা এবং সম্মান জানানো দরকার ছিল শহীদ হাদি ভাইকে, যিনি আন্দোলন সংগ্রামে যে কীভাবে নেতৃত্ব দিতে হয় আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, শিখিয়ে দিয়ে গেছেন, যিনি হয়তো বেঁচে থাকলে আরেকটি জিয়া রহমান হতে পারতেন হয়তোবা। কারণ আর দেশ জাতি তাকে যেভাবে স্মরণ করেছে, আপনি যদি বলেন খালেদা জিয়া জানা যায় 50 লক্ষ লোক হয়েছে, হতে পারে, বাট খালেদা জিয়া বাংলাদেশের 3বার প্রধানমন্ত্রী ছিল। তারেক রহমান বাংলাদেশে যখন ঢুকেছেন তখন যদি বলেন যে 3 মিলিয়ন লোক সেখানে ছিলেন, হ্যাঁ হতে পারে। উনি 3বারের প্রধানমন্ত্রীর ছেলে, উনি একজন রাষ্ট্রপতির ছেলে, উনি একজন সেনাপ্রধানের ছেলে এবং ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন। সো তার জন্য জিনিসটা যেরকম, আর একজন সাধারণ ঘরের ছেলে, একজন হাদি, যার অর্থও ছিল না, প্রভাবও ছিল না, প্রতিপত্তিও ছিল না, শুধু ছিল তার মধ্যে সততা আর ন্যায়নিষ্ঠতা। তো এই ন্যায়নিষ্ঠতা এবং সততা আর তার যে বাগ্মী দৃঢ়তা ছিল, সেইগুলোকে কিন্তু জাতি এত তাড়াতাড়ি তাকে দেখছেন বুকে টেনে নিয়ে গিয়েছে। অনুরূপভাবে যদি নাকি তাদের যদি নাকি প্রতিটা সমন্বয়কে বা এনসিপির যে লোকগুলো ছিল এরা প্রত্যেক যদি হাদি হতো, তাহলে বাংলাদেশে আজকের এই যে নির্বাচন, ওই নির্বাচন চিত্রটা কিন্তু আমরা ভিন্ন দেখতে পেতাম। ভিন্ন বুঝতে পেরেছি আপনার কথা। আমরা যেটা বলতে চেয়েছেন যে তারুণ্য সেটা ধরে রাখতে পারেনি। ওকে, আমরা অনুষ্ঠানে আপনার বাংলাদেশের রাজনীতি, এরপরে নির্বাচনে অনেক কিছু আপনি বলেছেন, আমরা অনেক ধন্যবাদ। আমরা শেষ করার আগে সংক্ষেপে এই নির্বাচন এবং জাতীয়তাবাদ নিয়ে কিছু বলবেন কিনা আপনি? হ্যাঁ, ধন্যবাদ। আপনারা জানেন যে আমি কুমিল্লার ছেলে। আমার কুমিল্লা 9 নির্বাচনী এলাকায় বিএনপি দলীয় একজন প্রার্থী নির্বাচন করতেছেন, যিনি কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক, সাবেক বিজিএমইর সভাপতি এবং আমাদের লাকসাম থানা বিএনপিরও বর্তমান উনি সভাপতি দায়িত্ব পালন করতেছেন, এবং বাংলাদেশের চৈতি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক জনাব আবুল কালাম সাহেব। ওনার সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি দলীয় আর 2জন প্রার্থী মনোনয়ন তুলেছিলেন। একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেছে, আরেকজন প্রার্থী সাবেক এমপি কর্নেল আনোয়ারুল আজিম সাহেব, ওনার মৃত্যুতে ওনার মেয়ে ওই আসনটিতে নির্বাচন করার চেষ্টা করেছিলেন এবং দল থেকে মনোনয়ন না পেয়ে উনি স্বতন্ত্র হিসেবে প্রার্থী ঘোষণা করেছেন এবং প্রতীকও পেয়েছেন। প্রতীক পাওয়ার পরে গতকালকে দলীয় বিভিন্ন নেতা কর্মীরা, বিশেষ করে কুমিল্লা জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব হাজী আমিনুর রশিদ ইয়াসিন সাহেবের নেতৃত্বে ওনাকে নিয়ে বসা হয়েছে। সে বসার পরে উনি দলের স্বার্থে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দিয়েছেন যে দলের স্বার্থে, দেশের স্বার্থে, কারণ সবার আগে বাংলাদেশ বিনির্মাণে নির্বাচন করবেন না, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয়ী করতে হবে, ধানের শীষকে বিজয়ী করতে হবে। এই জন্য উনি নিজে সরাসরি মনোনয়ন প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ধানের শীষকে সমর্থন দিয়ে। সেজন্য আমি ওনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এর পাশাপাশি যারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় এখনও বিদ্রোহী প্রার্থী হিসেবে আছেন, দলকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন, কারণ ব্যক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশ। সো এই সত্যটাকে বুঝে আপনারা নিজেরা যারা এখনও বিদ্রোহী প্রার্থী হিসেবে আছেন, আমি সবিনয় অনুরোধ করব যে আপনারা সেক্ষেত্রে সরে দাঁড়ান এবং যেখানে দেখা গেছে যে ধানের শীষের প্রার্থী নেই, বাট কোয়ালিশন অ্যালায়েন্স হিসেবে যাদেরকে দল মনোনয়ন দিয়েছে তাদের প্রতি সম্মান দেখান প্লিজ। আপনি অনেকেই চিন্তা করতেছে যে যেহেতু এখানে ধানের শীষের প্রার্থী নেই, সো আমি যেহেতু বিএনপি করতাম, বিএনপির সকল লোক আমাকে ভোট দিবে। আমি বলবো যে এটা চরম বিশ্বাসঘাতকতা হবে, কারণ তারা আমাদের সাথে আন্দোলন সংগ্রামী ছিল দীর্ঘ 17টি বছর, আর যার সুবাদে আমাদের তারুণ্যের অহংকার
দেশনায়ক তারেক রহমান তাদেরকে সমর্থন দিয়েছেন, তাদের সম্মানে ওইখানে মনোনয়ন কাউকে দেননি। সো আপনি যদি নাকি আজকে নির্বাচনে আপনি এমপি হবেন, বাট সে এমপি আপনার কাছে বড় নাকি দেশ বড়, দল বড়, অবশ্যই আপনি চিন্তা করুন। সুন্দর কথা বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ ইঞ্জিনিয়ার আব্দুল খালেক। সবকিছু মিলে আমরা বলতে পারি সবার আগে দেশ, যেটা আপনি বলছেন আমরাও বলছি, সবার আগে দেশকে ভালোবাসেন, দেশের স্বার্থে কাজ করুন। আবারও আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আপনার মতামত ব্যক্ত করার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। অচিরেই অন্য কোনো সাবজেক্ট, অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় IBTVর সাথে থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।